অগোছালো কিছু বই আর কিছু কাগজের স্তূপ। অনেকদিন ধরেই ঘরটা ঠিক মতো গোছানো হয়নি। কাজের চাপে, জীবনের দৌড়ে কিছু আর ঠিক মতো করার সময় পাই না। কিন্তু সেদিন না জানি কেন হঠাৎ ইচ্ছে হলো সেই পুরনো বুক শেলফটা ঘাঁটতে। ধুলো মাখা বইগুলো খুলতে খুলতে একটা পাতলা নোটবুক হাতে এলো। কালো কাভারের, প্রান্তগুলো ছেঁড়া, ভেতরের হলুদ হয়ে যাওয়া কাগজ। প্রথম কয়েকটা পৃষ্ঠা ফাঁকা, তারপর হঠাৎ একটা কাগজ ভাঁজ করে রাখা, একটা কাগজ ভাঁজ করে রাখা। কৌতূহল দিয়ে খুলতেই দেখি সেটা একটা চিঠি। কালির দাগ পেরায় মুছে গেছে, কিন্তু কিছু শব্দ এখন স্পষ্ট। উপরে লেখা, প্রিয় তুমি। আমি থমকে গেলাম। নিচে কোনো নাম নেই, কোনো তারিখও না, শুধু কিছু অসমাপ্ত বাক্য, যেন কেউ মাঝপথে লিখতে গিয়ে থেমে গেছে, কিন্তু কারণটা লেখা হয়নি। আমি চুপ করে বসে রইলাম। বাইরে বাতাসে পাতা দুলছে, ঘরের ভিতর নিস্তব্ধতা এত ঘন হয়ে উঠল যে নিজের শ্বাসের শব্দও ভারী লাগছিল। আমি চিঠিটা আস্তে করে পড়তে শুরু করলাম। প্রিয় তুমি, অনেক কথা জমে গেছে, জানি না এই কথাগুলো তোমার কাছে পৌঁছবে কিনা, তবু লিখছি। কারণ কিছু কথা নিজের ভিতরে রাখলে একসময় ভিতরটা পাথর হয়ে যায়। এরপর কিছু জায়গা ফাঁকা, তারপর আবার। তুমি যদি এটা পড়ো, বুঝবে আমি আর ফিরতে পারবো না। এখানে চিঠিটা হঠাৎ শেষ। আমি বারবার কাগজটা উল্টে পাল্টে দেখলাম। হয়তো পিছনে কিছু লেখা আছে, হয়তো কিছু লুকানো সূত্র, কিন্তু না, শুধু এক কোণে ছোট করে একটা নাম, অরণ্যপুর। আমি অনেকক্ষণ ভাবলাম, অরণ্যপুর কোথায়? পুরনো মানচিত্র খুললাম, ইন্টারনেটে খুঁজলাম, অবাক হয়ে দেখলাম সত্যি একটা জায়গা আছে সেই নামে। একটা পুরনো শহর, এখন প্রায় ভুলে যাওয়া, পাহাড়ের নিচে, নদীর ধার ঘেঁষে। চিঠিটা কার লেখা, কার জন্য, কেন পাঠানো হয়নি, এই প্রশ্নগুলো আমাকে কেমন যেন গ্রাস করতে লাগলো। পরের কয়েকটা দিন আমি স্বাভাবিক থাকতে পারিনি। ঘুম আসতো না, কাজের মাঝে মন বসতো না। জানালার বাইরে তাকিয়ে থাকতাম, কখনো ভোরের আলো, কখনো বৃষ্টির শব্দ, কিন্তু মনে হতো কেউ যেন দূর থেকে আমাকে ডাকছে। আমি চিঠিটা আবার খুলে পড়লাম। শব্দগুলোর ভেতর অদ্ভুত এক টান, এমন যেন কেউ নিজের বেদনা কাগজে রেখে গেছে, কিন্তু কাগজ জানে না সেটা কোথায় পৌঁছাবে। এক রাতে ঘুম ভেঙে দেখি জানলার বাইরে আকাশটা ভীষণ পরিষ্কার। চাঁদের আলোয় শহরটা অচেনা লাগছিল। মনে হলো এই শহরটা কখনো আমাকে আপন করে নেয়নি। হয়তো সময় এসেছে আমি বেরিয়ে পড়ি। কোথায় যাব জানি না, কিন্তু এই চিঠিটার পিছনের গল্পটা খুঁজতে হবে। হয়তো ওকে পাবো না, কিন্তু হয়তো পথের নিজের হারানো অংশটুকু খুঁজে পাবো। পরের ভোরে প্রথম আলোয় আমি ব্যাগ গুছিয়ে নিলাম। একটা নোটবুক, কিছু কাপড় আর সেই পুরনো চিঠিটা। দরজায় তালা ঘুরিয়ে বেরিয়ে এলাম রাস্তায়। বাতাসটা ঠান্ডা, কিন্তু ভোরের একটা উষ্ণ কৌতূহল জেগে উঠেছে। মনে হচ্ছিল শহরের প্রতিটা রাস্তা যেন আমায় বিদায় জানাচ্ছে। আমি জানতাম না সামনে কি আছে, কিন্তু জানতাম চিঠিটা আমাকে কোথায় নিয়ে যাবে।
পথের শুরু। ট্রেনের হুইসেলটা যেন একটা সংকেত ছিল, এখনই সময়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবছিলাম, সত্যি কি আমি শুধু একটু একটু কাগজের জন্য এই যাত্রা শুরু করলাম? কিন্তু চিঠিটা এখন আর কাগজ মনে হচ্ছিল না, ওটা যেন একটা ডাকে পরিণত হয়েছে। এমন এক আহ্বান যা আমার ভিতরের নীরব জায়গাগুলো কেড়ে নিচ্ছে। ট্রেনটা ছাড়লো ধীরে ধীরে। জানালার বাইরে শহর পিছিয়ে গেল, আলো ছোট হয়ে গেল। আমি বসে রইলাম জানালার ধারে, হাতে ভাঁজ করা সেই চিঠি। বাতাসে কাগজটা কাঁপছিল, যেন ওরও ভেতরে কিছু কথা লুকানো আছে। ট্রেনের তালবেতালে সময় যেন গলে যাচ্ছিল। জানালার কাছে নিজের প্রতিবিম্বে দেখলাম এক অপরিচিত মুখ, ক্লান্ত কিন্তু দৃঢ় বটে। রাতে ট্রেন থামল এক ছোট্ট স্টেশনে। নাম অরণ্যপুর নয়, কিন্তু এখান থেকে যেতে হবে পাহাড়ের দিকে। অন্ধকারে কুয়াশা, বাতাসে শীতের গন্ধ। দূরের দোকানে মোমবাতির আলো জ্বলছে, আর স্টেশনের ধারে কয়েকজন বৃদ্ধ চা খাচ্ছে। আমি তাদের একজনকে জিজ্ঞেস করলাম, এই পথে কি অরণ্যপুর যায়? লোকটা চুপ করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, অরণ্যপুর? ওই নাম এখন কেউ নেয় না বাবা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে শুধু হাসলো, বলল, যা পথটা সোজা কিন্তু সাবধান। অরণ্যপুরের রাস্তা সোজা হলেও যাত্রা সহজ না। আমি চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম। চারপাশে কুয়াশা, রাস্তায় নরম বাতাস, আর দূরের পাহাড়ে মিশে যাচ্ছে চাঁদের আলো। মনে হচ্ছিল প্রতিটা গাছ, প্রতিটা শব্দ যেন কিছু বলতে চায়, কিন্তু আমি ভাষাটা বুঝতে পারছি না। পথ যত গভীর হচ্ছিল তত নিঃসঙ্গতা বাড়ছিল। মানুষ নেই, শুধু প্রকৃতি আর নিজের পায়ের শব্দ। এমন সময় রাস্তার পাশে একটা পুরনো চায়ের দোকান পেলাম। ছনের চাল, কাঠের বেঞ্চ, ভিতরে এক বৃদ্ধ বসে আছেন। আমি ঢুকে বললাম, এক কাপ চা দেবেন? বৃদ্ধ লোকটা মাথা নাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর বললেন, আপনি বাইরের লোক মনে হচ্ছে। আমি হাসলাম, চেনা যায়? তিনি বললেন, চোখে বোঝা যায়। যারা খুঁজতে আসে তাদের চোখে সবসময় প্রশ্ন থাকে। আমি একটু চুপ করে রইলাম। চায়ের কাপে ধোঁয়া উঠছিল, আর ধোঁয়ার ভেতর দিয়ে মনে হচ্ছিল সেই চিঠির শব্দগুলো আবার ভেসে উঠছে। তুমি যদি এটা পড়ো, বুঝবে আমি আর ফিরতে পারবো না। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আপনি কি অরণ্যপুরের নাম শুনেছেন? তিনি এক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর বললেন, শুনেছি, কিন্তু ওখানে এখন কেউ থাকে না। শুধু একটা পুরনো বাড়ি আছে, যেটা নাকি একসময় একজন শিক্ষকের ছিল। আমার বুকের ভিতর ধক করে উঠল। শিক্ষকের বাড়ি? চিঠিতে লেখা অক্ষরগুলো এমন যেন খুব পরিমিত শিক্ষিত হাতের লেখা। হয়তো এটাই সেই সূত্র। আমি তাকে পথ জিজ্ঞেস করলাম। তিনি আঙুল তুলে দেখালেন, ওই পাহাড়ের পিছনে পুরনো নদীর ধারে। আমি চা শেষ করে বেরিয়ে পড়লাম। আকাশে সূর্য ডুবছে, বাতাসে হালকা কমলা লেবুর আলো। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পৃথিবীটা যেন সময়ের বাহিরে চলে গেছে। কয়েক ঘন্টা পর রাস্তা শেষ হয়ে এক নদীর ধারায়। পানি অল্প, কিন্তু স্রোত চলমান। ওপারে কিছু ভাঙা ঘর,
আর একটা পাথরের রাস্তা। আমি নদী পার হয়ে পৌঁছালাম। সামনে একটা পুরনো দালান, দেয়ালও ভেঙে গেছে, জানালার কাছেও শ্যামলা জমে আছে, কিন্তু দরজায় লেখা একটা নাম, অরণ্যদ্যুতি ভবন। দরজার নিচে কিছু কাগজের টুকরো উড়ে বেড়াচ্ছে। আমি একটা তুলে নিলাম। তাতে একটি শব্দ লেখা, প্রতীক্ষা। হাওয়ায় সে কাগজটা কাঁপছিল, আর আমার হাতও কাঁপছিল ঠিক তেমনই। আমি ঘরের ভিতর ঢুকলাম। ভেতরে সময় থেমে আছে। ধুলো মাখা চেয়ার, ফেলে রাখা বই, টেবিলের উপর একটা পুরনো ল্যাম্প। হঠাৎ চোখে পড়ল টেবিলের নিচে একটা ট্রাঙ্ক। আমি সেটা টেনে বের করলাম। ভেতরে কিছু কাগজ, কয়েকটা পুরনো ফটোগ্রাফ আর একটা ছোট্ট নোটবুক। নোটবুকটা খুলতেই প্রথম পাতায় লেখা, আমার শেষ চিঠি, যদি কেউ পায়। আমি নিঃশ্বাস নিতে পারছি না। পাতাগুলো উল্টে দেখতে লাগলাম, কিন্তু অনেক জায়গায় লেখা মুছে গেছে, কিছু বাক্য স্পষ্ট। আমি জানি না কে পড়বে এটা। যদি কেউ পড়ে, তাকে বলো, মানুষ হারায় না, শুধু বদলে যায়। এই লাইনগুলো আমার হৃদয়ের ভিতর যেন বাজতে লাগলো। আমি ভাবলাম, এই চিঠি কি আমার জন্যই লেখা, না আমি কেবল এক কাকতালীয় পাঠক? কিন্তু একটা জিনিস নিশ্চিত বুঝলাম, এই যাত্রা শুধু রহস্য নয়, এটা আমার নিজের ভেতরের পথের গল্প হয়ে উঠেছে। জানালার বাইরে তখন সূর্য ডুবে গেছে। নদীর উপারে ধোঁয়াশা, বাতাসে ঠান্ডা। আমি জানালার পাশে দাঁড়িয়ে সেই চিঠিটা বের করলাম। পুরোনো কাগজটার দিকে তাকিয়ে মনে হলো এর ভেতরের শব্দগুলো এখন আমার নিজের হয়ে গেছে। হয়তো আমরা সবাই এক একটা হারানো চিঠি, যাকে কেউ কখনো পাঠায়নি। আমি চোখ বন্ধ করলাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই গল্পের শেষটা আমি খুঁজে বের করব। ভোরের কুয়াশা তখনও ঘন। গাছের পাতায় শিশির, বাতাসে হালকা ধোঁয়া। রাতের পাখিরা চুপ হয়ে গেছে, আর দূরে পাহাড়ের গায়ে প্রথম আলো পড়ছে। আমি এখন অরণ্যপুরের সীমার ভেতরে, কিন্তু এটা যেন কোনো গ্রাম নয়, বরং এক অদ্ভুত সময়ের গহ্বর। মাটির ঘরগুলো ফাঁকা, দেয়ালে লতা পাতা ছেয়ে গেছে, কোথাও কোনো মানুষ নেই। তবু মনে হয় কেউ যেন দূর থেকে আমাকে দেখছে। বাতাসে একটা পুরনো গন্ধ, ভেজা মাটি আর শুকনো ফুলের। আমি একটা সরু পথ ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা ভাঙা কূপ। কূপের পাশে একটা কাঠের বেঞ্চ, আর সেখানে বসে আছে এক বৃদ্ধ লোক। তিনি চোখ বুজেছিলেন। আমি কাছে যেতেই বললেন, তুমি অবশেষে এসেছো? আমি অবাক, আপনি জানেন আমি আসব? তিনি চেক করলেন, ধীরে বললেন, সবাই আসে না, শুধু সেই মানুষটাই আসে যাকে চিঠি ডাকে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি পকেট থেকে পুরনো চিঠিটা বের করে দিলাম। বৃদ্ধ সেটা হাতে নিয়ে বললেন, এই হাতের লেখা আমি চিনি। এই অক্ষর, এই শব্দগুলো, এগুলো লাবণ্যের। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লাবণ্য কে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। লাবণ্য ছিল এক তরুণী, অনেক বছর আগে এখানে থাকতো। তার চোখে ছিল প্রশ্ন, তার কথায় ছিল আগুন। একদিন হঠাৎ সে হারিয়ে যায়।
রেখে যায় শুধু কিছু চিঠি। আমি চুপ করে শুনছিলাম, চারপাশে বাতাস যেন থেমে গেছে। লাবণ্য অপেক্ষা করত এক ছেলের জন্য। বৃদ্ধ বললেন, যে প্রতিশ্রুতি দিয়েছিল ফিরে আসবে, কিন্তু সে আর ফেরেনি। দিনগুলো কেটে গেল, ঋতু বদলালো, আর একদিন লাবণ্যও হারিয়ে গেল। কেউ জানে না সে কোথায় গেছে, নদীর পাড়ে, পাহাড়ের ওপারে, নাকি সময়ের বাইরে। আমি চিঠিটার দিকে তাকালাম, শব্দগুলো কাঁপছে। মনে হলো, তুমি যদি এটা পড়ো, বুঝবে আমি আর ফিরতে পারবো না। হঠাৎ মনে হলো, এই চিঠিটা শুধু একটা গল্প নয়, বরং কোনো অসমাপ্ত প্রতিশ্রুতির টুকরো। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আমি কি জানতে পারবো লাবণ্যের কি হয়েছিল? বৃদ্ধ মৃদু হেসে বললেন, যে সত্য খোঁজে সে সব সময় কিছু না কিছু পায়, কিন্তু সাবধান, কিছু উত্তর পাওয়া মানে আবার কিছু হারিয়ে ফেলা। তিনি হাত তুলে দূরের দিকে ইঙ্গিত করলেন, ওপাশে নদী, নদীর ধারে একটা পুরনো ঘর আছে, হয়তো তুমি সেখানে কিছু পাবে। আমি ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। সূর্যের আলো তখন গাছের ফাঁক দিয়ে পড়ছে, পাখিরা উড়ছে, কিন্তু বাতাসে একটা নীরব চাপা কষ্ট। নদীর ধারে পৌঁছে দেখি সত্যি একটা পুরনো কাঠের ঘর দাঁড়িয়ে আছে, অর্ধেক ভাঙা, দরজা আধা খোলা। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের ভিতর ধুলো, ভাঙা চেয়ার, দেয়ালে ঝোলানো একটা ছবির ফ্রেম। সময়ের সঙ্গে মুখটা প্রায় মুছে গেছে, তবুও বুঝতে পারলাম এক তরুণী হাসছে, চোখে এক অদ্ভুত জ্যোতি। ছবির নিচে একটা পুরনো টেবিল, তার উপর পড়ে আছে আরো কিছু চিঠি, ঠিক সেই একই হস্তাক্ষরে লেখা। আমি একটার পর একটা খুলে পড়তে লাগলাম। আমি জানি তুমি ফিরবে না, তবু প্রতিদিন নদীর ধারে আসি, বাতাসে তোমার গন্ধ খুঁজে পাই, আর নিজের হৃদয়ের ভেতরে শুনি তোমার নীরবতা। আরেকটা চিঠিতে লেখা, মানুষ ভাবে সময় ক্ষত সারায়, কিন্তু সময় কেবল ক্ষতের রং বদলায়। যেদিন তুমি ফিরে আসবে, আমি হয়তো আর মানুষ থাকবো না, শুধু একটু অপেক্ষা। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, চোখে জল চলে এলো। এই চিঠিগুলো কি শুধু কারো ভালোবাসার স্মৃতি নয়, এগুলো যেন সময়ের সাক্ষী। ঘরের বাইরে নদী গর্জন করছে, আকাশ কালো হয়ে আসছে। হঠাৎ এক ঝড়ের শব্দ উঠল, বাতাসে কাগজ উড়তে লাগলো। একটা চিঠি উড়ে এসে আমার পায়ে পড়লো। আমি তুলে দেখি, তাতে লেখা, যে পড়বে সে বুঝবে প্রতিটি হারানো মানুষ আসলে কোথাও না কোথাও আমাদেরই অংশ হয়ে থাকে। আমি হঠাৎ উপলব্ধি করলাম, হয়তো এই লাবণ্য কোনো সময়ের নয়, সে ছিল ভালোবাসার প্রতীক। সেই অনুভব যা আমরা সবাই একদিন হারাই। আমি ঘর থেকে বেরিয়ে নদীর ধারে দাঁড়ালাম। ঝড় থেমে গেছে, আকাশ পরিষ্কার হচ্ছে, সূর্যের শেষ আলো পড়ে নদীর জলে ঝলমল করছে। বাতাসে এখনো একটা গন্ধ, পুরনো কালি, চিঠির আর অপেক্ষার। আমি নোটবুকে লিখে ফেললাম, অরণ্যপুর কোনো মানচিত্রে নেই, এটা সেই জায়গা যেখানে হারানো ভালোবাসার চিঠি হয়ে রয়ে যায়, যেখানে হারানো ভালোবাসারা চিঠি হয়ে রয়ে যায়। তারপর চোখ বন্ধ করলাম। মনে হলো কেউ ফিসফিস করে বলছে,
ধন্যবাদ, তুমি এসেছিলে। আমি চোখ খুললাম, কেউ নেই, শুধু নদীর জলে ভেসে যাচ্ছে একটা পুরনো কাগজ, ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। আর আমার ভেতর এক অদ্ভুত শান্তি। মনে হলো আমি হয়তো লাবণ্যকে পাইনি, কিন্তু পেয়েছি তার অসমাপ্ত গল্পটাকে পূর্ণ করার সুযোগ। আমি ফিরে দাঁড়ালাম, হাঁটতে লাগলাম সেই পথে যেদিক দিয়ে এসেছিলাম। কিন্তু এবার আমি একা নই, আমার সঙ্গে হাঁটছে অসংখ্য অদৃশ্য চিঠি। প্রতিটি চিঠি যেন এক একটা নিঃশব্দ আত্মা, যে অপেক্ষা করছে পাঠকের জন্য। অধ্যায় 5, অধ্যায় 5, শেষ চিঠি। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামছে, আকাশে কমলা আলো ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে বেগুনিতে। নদীর জলে সূর্যের প্রতিফলন যেন শেষ বিদায় জানাচ্ছে দিনের আলোকে। আমি তখনও দাঁড়িয়ে আছি নদীর ধারে, হাতে সেই পুরনো নোটবুক, যার ভেতর এখন অনেক চিঠি, অনেক অজানা শব্দ, অনেক নীরব প্রশ্ন। বাতাসে শোষো শব্দ, মনে হচ্ছে যেন কেউ এখনো আছে আমার চারপাশে, খুব কাছে। আমি ধীরে ধীরে পিছনের ঘরটার দিকে ফিরলাম, যে ঘরে লাবণ্যের লেখা চিঠিগুলো পেয়েছিলাম। দরজাটা আধা খোলা, ভিতর থেকে হালকা আলো বেরোচ্ছে, অথচ সেখানে কোনো প্রদীপ ছিল না। আমি ভেতরে ঢুকতে এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে ঘিরে ধরলো। টেবিলের উপর পড়ে আছে একটা নতুন চিঠি, এইমাত্র কেউ রেখেছে মনে হয়। কাগজটা একদম নতুন নয়, কিন্তু আগেরগুলোর চেয়ে অনেক পরিষ্কার। আমি কাপা হাতে তুলে নিলাম। উপরে লেখা শেষ চিঠি, নিচে আবার সেই একই হস্তাক্ষর লাবণ্যের। আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম। যদি কখনো কেউ আসে এই ঘরে, আর যদি তার চোখে খুঁজে পাই আমার অতীতের প্রতিচ্ছবি, তাহলে বুঝবো সময় এখনো আমাকে ভোলেনি। আমি জানি আমি এখনো বেঁচে আছি, কারো মনে, কারো প্রশ্নে, কারো যাত্রায়। এই চিঠিটা আমার শেষ নয়, বরং তোমার শুরুর দিক নির্দেশ। আমি থেমে গেলাম। মনে হচ্ছিল লাবণ্য যেন এখন আমার সামনেই বসে আছে, হয়তো জানালার ধারে, সেই চেনা নদীর গন্ধে ভিজে থাকা বাতাসে। তুমি যে চিঠিটা পেয়েছো, সেটা কেবল কাগজ নয়, লেখা আছে পরের লাইনে। ওটা আমার আত্মার প্রশ্ন। আমি যে মানুষটার জন্য লিখেছিলাম, সে হয়তো চলে গেছে, কিন্তু আমি জানতাম কোনো একদিন কেউ আসবে, যে আমার অসমাপ্ত কথাগুলো সম্পূর্ণ করবে। আমি নিঃশব্দে বসে রইলাম। চারপাশে ঝিঝি পোকার শব্দ, বাইরে গাছের পাতা দুলছে, কিন্তু সময় যেন স্থির হয়ে গেছে। আমি চিঠিটা শেষ পর্যন্ত পড়লাম। যদি তুমি এটা পড়ছো, তাহলে তুমিই সেই মানুষ যে আমার গল্পকে নতুন জীবন দিবে। লিখে দিও তোমার গল্পটা, যেন কেউ আর কোনোদিন ভালোবাসাকে সময়ের কাছে হেরে যেতে না দেয়। আমি আর থাকতে পারলাম না, চোখে জল চলে এলো। সেই মুহূর্তে বুঝলাম
এই যাত্রা কেবল রহস্য খোঁজার নয়, এটা ছিল ভালোবাসার পুনর্জন্ম। আমি টেবিলের পাশে বসে নোটবুকটা খুললাম। প্রথম পাতায় লিখলাম, হারানো চিঠি, এক রহস্যময় যাত্রা। নিচে ছোট করে লিখলাম, লাবণ্যের জন্য। জানালার বাইরের আকাশ এখনো একদম অন্ধকার। দূরে বজ্রপাতের আলোয় নদী ঝলসে উঠছে, আর বাতাসে উড়ে যাচ্ছে শেষ কাগজের টুকরোটা। মনে হলো কোনো অদৃশ্য কণ্ঠ বলছে, ধন্যবাদ, এখন আমি মুক্ত। আমি চোখ বন্ধ করলাম। লাবণ্যের মুখ আমি কখনো দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন সারা জীবন ওকে চিনি। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। রাতের আকাশে চাঁদ উঠেছে। নদীর ওপর প্রতিফলিত সেই আলোয় পুরনো অরণ্যপুর জেগে উঠেছে নতুন রূপে। বাতাসে আর ভয় নেই, শুধু এক প্রশান্তি, যে প্রতিটি হারানো ভালোবাসা, প্রতিটি অপূর্ণতা একদিন কোথাও না কোথাও ফিরে আসে, অন্য কারো গল্প হয়ে। আমি হাঁটতে লাগলাম ফেরার পথে, কিন্তু এবার আমার হাতে শুধু চিঠি নয়, একটা গল্প, যেটা আমার নয়, তবু আমার ভেতরের প্রতিটি অংশের মতো সত্য। ভোরের প্রথম আলো ফুটে উঠেছে দিগন্তে। আমি থেমে তাক ভোরের প্রথম আলো ফুটে উঠেছে দিগন্তে। আমি থেমে তাকালাম আকাশের দিকে। মনে হলো কেউ এখন হাসছে মৃদু করে, যেন বলছে, গল্পটা শেষ নয়, শুধু এক নতুন শুরু। হারানো চিঠি। বিকেলটা ছিল অদ্ভুত শান্ত। শহরের গলির ভিতর নরম আলো, বাতাসে ভেসে আসছে দূরের আজানের শব্দ। জানলার ধারে আমি বসেছিলাম। টেবিলের উপর অগোছালো কিছু বই আর কিছু কাগজের স্তূপ। অনেকদিন ধরেই ঘরটা ঠিক মতো গোছানো হয়নি। কাজের চাপে, জীবনের দৌড়ে কিছু আর ঠিক মতো করার সময় পাই না। কিন্তু সেদিন না জানি কেন হঠাৎ ইচ্ছে হলো সেই পুরনো বুক শেলফটা ঘাঁটতে। ধুলো মাখা বইগুলো খুলতে খুলতে একটা পাতলা নোটবুক হাতে এলো। কালো কাভারের, প্রান্তগুলো ছেঁড়া, ভেতরের হলুদ হয়ে যাওয়া কাগজ। প্রথম কয়েকটা পৃষ্ঠা ফাঁকা, তারপর হঠাৎ একটা কাগজ ভাঁজ করে রাখা। কৌতূহল নিয়ে খুলতেই দেখি সেটা একটা চিঠি। কালির দাগ প্রায় মুছে গেছে, কিন্তু কিছু শব্দ এখন স্পষ্ট। উপরে লেখা, প্রিয় তুমি। আমি থমকে গেলাম। নিচে কোনো নাম নেই, কোনো তারিখও না, শুধু কিছু অসমাপ্ত বাক্য, যেন কেউ